Like, share, subscribe, and press the bell icon to never miss an update from Just News. Yes, we are live now only at Just News Talking Straight with Sandeep. আজকে একজন খুব বিশেষ অতিথি এসেছেন আমরা সবাই তাকে চিনি, সবাই তাকে জানি এবং আমাদের খুব কাছের একজন মানুষ। অতিথির সাথে অবশ্যই আমি আলাপ করাবো, কিন্তু আজকে এই সময় দাঁড়িয়ে না একটা ভালো গান দিয়ে আমার মনে হচ্ছে আমি অনুষ্ঠানটা শুরু করব। আমি অবশ্য গায়ক নই, তাও একটু চেষ্টা করব একটু ছোট্ট গান গিয়ে শুরু করব অনুষ্ঠানটাকে। সেটা হচ্ছে, আমাকে যদি আমার অতিথিও বলে, রতনদাকেই বলবো যে আমি যদি একটা ছোট্ট গান দিয়ে শুরু করছি রতনদা, তোমার উদ্দেশ্যে এবং সবার উদ্দেশ্যে। একটা গান ছিল, যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পানে চোখ রেখে, আমার চোখে ঠোঁটে গেলে তুমি লেগে আছো, আমার চোখে ঠোঁটে গেলে তুমি লেগে আছো। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত। সত্যি আজকে কিন্তু এরকম একটা সময় আমরা সম্মুখীন হচ্ছি যখন সবাইকে সবার দিকে হাত বাড়াতে হবে, সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে, সবাইকে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগোতে হবে। সময়টা কিন্তু এরকম, যে যাই বলুক মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হবে। অবশ্যই পৌর প্রতিনিধি সরকার আমাদেরকে যথেষ্ট পরিমাণে সাহায্য করছে, সেটা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু তাও সরকারের সাথেও কিন্তু আমাদেরকে আমাদের নিজেদেরকে সাপোর্ট করতে হবে, প্রিকশন নিতে হবে, বিকজ প্রিকশন ইজ বেটার দেন কিউর, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। I will request all the citizens of the world, please do sanitize yourself as much as possible. Do wear N95 of any kind of mask which is affordable or available for you. Do maintain physical distancing or social distancing. Though at this time social distancing is not possible, but I will say physical distancing টা করবেন। আমি বিশ্বাস করি একটা জিনিস, যে আমরা করোনাকে কিন্তু এইভাবেই, আর করোনাকে জয় করার জন্য আমাদেরকে সত্যিকারের এই সময় দাঁড়িয়ে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে এবং সবাইকে নিয়ে চলতে হবে। তো আমি এবার আমার দর্শকদেরকে আমার গেস্টের সাথে আলাপ করিয়ে দিয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মিস্টার রতন দে, আমাদের খুব কাছের মানুষ। রতন দা, উনি ছিলেন এক্স এমআইসি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এখন হচ্ছে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরস সে আছেন কোএমসিতে। রতন দাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার অনুষ্ঠানে। উনি আগে ছিলেন 93 নম্বর ওয়ার্ডের পৌরপিতা, এখন উনি সেখানেরই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরসে আছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে। রতন দা, তোমাকে অনেক অনেক স্বাগত আমার শোতে টকিং স্টেট উইথ সন্দীপ, অনলি অ্যাট জাস্ট নিউজ। আমি তোমার চ্যানেলের মাধ্যমে সবাইকে নমস্কার জানাই, যারা আমার কথা শুনতে পাচ্ছেন। বিশেষ করে তোমাকে যে গানটা দিয়ে তুমি শুরু করলেন, অনুপমের, খুব ভালো গান, আমারও খুব ফেভারিট গান। আমি জানি যেটা তোমার ফেভারিট গান, আর আমরা সবাই জানি যোধপুর পাড় উৎসব বলো, মানে তোমার 95 পল্লীর পুজো বলো, তো সেখানে একটা কালচার, সেখানে একটা ভালোবাসা, মানে সেগুলোই মেইন থাকে। তো আমার একটাই বক্তব্য হচ্ছে, রতনদাকে পেয়েছি আজকে সত্যি সত্যি আমার খুব 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 ভালো লাগছে, বিকজ এরকম একজন মানুষ আমাদের সঙ্গে এসেছেন। আই এম রিয়েলি অনার্ড। But before starting the program, I would like to thank Suchandra Bania, who is the CEO of Just News and Just Studio, for initiating this great idea of talking straight with Sandeep only at Just News. ও এরকম একটা ভালো শো করবে ভেবেছিল বলেই আজকে আমি এরকম একটা শো করছি। ইনফ্যাক্ট আই উড লাইক টু থ্যাংক আওয়ার ব্যাক টিম, সৌমিতা চন্দ্রদয়, প্রতীক, আওয়ার এডিটর সৌম্য, অরণ্যী। They are the main team who are making this program a great hit. I am only the face, nothing else. আমি শুধু তো সামনে কাজটা করে চলে যাচ্ছি, কিন্তু তারপরে যে এই প্রোডাক্টটা এডিটিং হয়ে ভালোভাবে সাউন্ডটাকে ডিজাইন করে ভিএফএক্স করে কিন্তু আলটিমেটলি সেটা আপনাদের সকলের সামনে ওরাই তুলে ধরছে। তো ওরাই হচ্ছে মেইন টিম। ওই বলে না যে ব্যাক টিম যারা ওয়ার্কার্স থাকে তারাই হচ্ছে মেইন। যেমনভাবে রতনদা নিজেকে প্রচারের মধ্যে রাখতে চায় না, রতনদা এরকম একজন মানুষ যে প্রচার চায় না, যে শুধু মানুষের সঙ্গে কাজ করে। এরকম কিছু মানুষ সত্যিকারের এই সময় দরকার, যারা প্রচার ছাড়া মানুষের জন্য কাজ করে চলে দিন রাত। তার একজন এক্সাম্পল হচ্ছে রতন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আর আমি আমার অডিয়েন্সদের অনেক অনেক ধন্যবাদ দেব, যে তারা আমাকে রেগুলার এত সুন্দরভাবে সাপোর্ট করে যাচ্ছে। ইট ইজ দেয়ার হার্ড এফর্ট দ্যাট উই আর ডুইং আ গ্রেট প্রোগ্রাম। ওরা আছে বলেই কিন্তু আমরা এত সুন্দর একটা ভালো প্রোগ্রাম করতে পারছি। ওরা যদি না থাকতো, ওরা যদি আমাকে সাপোর্ট না করতো, তাহলে কিন্তু আমি এরকম সুন্দর একটা প্রোগ্রাম করতে পারতাম না, কখনোই পারতাম না।
আর এবার আমার অনুষ্ঠানের আজকে বিষয়টা বলে দিই, আজকে যেটা ডিসকাশন বিষয় সেটা হচ্ছে যে এই যে করোনা, তারপর লকডাউন, আমফান ডিজাস্টার, তারপর নিসর্গ এসেছে, তারপর হচ্ছে এখন পঙ্গপালের জ্বালা। তো সবকিছুই মনে হচ্ছে মানব সভ্যতার উপরে পর পর একটা মানে প্রকৃতি একটা কেমন মানে নিরূপ হয়ে মানুষদের উপরে একটা পরপর চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। তো এই সময় দাঁড়িয়ে কিভাবে সবাই প্রত্যেকটা মানুষ কিভাবে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াচ্ছে, এবং আমি অবশ্যই রতনদাকে জানবো যে রতনদা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার টিম তৃণমূল কংগ্রেস কিভাবে কাজ করে চলেছে সেগুলো আমরা আজকে ডিসকাস করবো এখানে। তো এবার আমি আমার অনুষ্ঠান শুরু করছি। তো আমার ফার্স্ট প্রশ্নটা রতনদার কাছে যাবে। কি রতনদা, তোমার কি মনে হয় না এই সময় দাঁড়িয়ে জিএসটি ইমপ্লিমেন্টেশনটা যেটা আমাদের কেন্দ্রীয় সরকার করেছিল, জিএসটিটাকে মুকুব করা উচিত ছিল এই সময় দাঁড়িয়ে? জিএসটিটা কিন্তু খুব একটা বড় বার্ডেন সমস্ত ব্যবসাদারদের জন্য। প্রথম প্রশ্ন তোমার জন্য জিএসটি নিয়ে। সেকেন্ড কোয়েশ্চেন ইজ ফর ইউ, কি এখন কেন্দ্রীয় সরকার বলেছে লোন দেবো, তো আজকে ধরে রাখো তোমার বা আমার বা যে কোনো ব্যবসাদার, সে তো তার নিজস্ব ক্রেডেনশিয়ালেই লোন পাবে, তার জন্য আর কেন্দ্রীয় সরকারের হেল্প কেন লাগবে? কারণ আমাকে তো, আমি যদি লোনটা নেইও, কালকে তো আমাকে লোনটাকে উইথ ইন্টারেস্ট শোধ করতে হবে, তো সেটাও তো আমার একটা বড় চাপ। আজকের দিনে আমার ব্যবসায়ী নেই, তো আমি লোনটা কিভাবে শোধ করবো? আর দ্বিতীয় নম্বর প্রশ্ন যেটা তোমার কাছে যাবে সেটা হচ্ছে যে এই সময় তুমি তোমার সংগঠন এবং তুমি তোমার মানুষদেরকে নিয়ে কিভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করে কিভাবে এগিয়ে যাচ্ছ? তো তিনটে প্রশ্ন তোমার জন্য পরপর। প্রথমেই বলি যে জিএসটির ব্যাপারে বর্তমানে যে অবস্থায় আমরা চলছি, একদিকে করোনা থাবা বসিয়েছে আমাদের সারা পৃথিবীব্যাপী সহ ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে, পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ আমফান, এবং এছাড়া অন্যান্য যে পরপর দুদিন অন্তর ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এই সব কিছু নিয়ে একটা দুর্যোগের মধ্যে আমাদের বাংলা চলছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা আশা করেছিলাম যে কেন্দ্রীয় সরকার যখন লকডাউনে সারা ভারতবর্ষ সহ বাংলার মানুষরা এমন একটা বিপর্যয়ের মুখে পড়েছে, যারা দিন আনে দিন খায়, যারা শ্রমিক, যারা কৃষক, যারা ডেইলি ওয়েজেস, যারা ওয়ার্কার, তাদের খুব বিপদে তারা পড়েছে। না তারা খাওয়ার পয়সা জোগাড় করতে পারছে, না তারা কাজে যোগদান করতে পারছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার অনুরোধ করেছেন যে পরিযায়ী শ্রমিক ও অসংগঠিত শ্রমিকদের মিনিমাম 10,000 টাকা করে দেওয়া হোক, এবং এই টাকাটা দিলে তারা কিছুটা রিভাইভ করতে পারবে, কিছুটা তারা তাদের বাস্তব জায়গা থেকে তারা কিছুটা হলে উঠে দাঁড়াতে পারবে। কেন্দ্রীয় সরকার যেটা বারবার বলে একটা প্যাকেজ করলো, সেই প্যাকেজে মানুষকে সাহায্য করার কোনো কিছু নেই। তারা খালি বলছে লোন দেবে। লোন কখন মানুষ লোন একটা ব্যবসা করবে, ব্যবসায় দাঁড়াবে, সেই ব্যবসা থেকে আরো বেটার করার জন্য লোন নেই। আচ্ছা, এটা কি তোমার মনে হয় না যে আমাকে বা কাউকে একটা বা তোমাকেও, সবাই আমরা তো সবাই তো এই জায়গাতেই আছি, তো সেখানে একটা মাছ হাতে মাছ দিয়ে দিল, বললো তুমি পুকুরের মধ্যে মাছ ছেড়ে মাছ বিক্রি করে তারপর তুমি আমাকে আবার মাছের যে পয়সাটা আছে সেটা ফেরত দাও উইথ ইন্টারেস্ট, কিন্তু সেখানে তো আমি যে মাছ পুকুরে ছাড়বো তো আমার মাছটা কিনবে নাকি? আমি সন্দীপ এটাই বলতে যাচ্ছিলাম যে সেই লোনটাও যেটা বলছে ওরা দিতে করবে, লোনের এগেনস্টে ইন্টারেস্ট দিতে হবে, এবং সেটা টাইম টু টাইম ইনস্টলমেন্ট গুলি যদি না দিতে পারো সেই ইনস্টলমেন্টের উপরেও তারা ইন্টারেস্ট চার্জ করবে। আলটিমেটলি যে কোনো রিলিফ যেটা দিতে চাইছে সেটা তারা দিচ্ছে না। তারা পরিযায়ী শ্রমিকদের নিয়ে পুরো কোনো পরিকল্পনা বিহীন পরিযায়ী শ্রমিকদের নিয়ে যেভাবে তারা খেললো, কেন্দ্রীয় সরকার, যেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে লকডাউনের আগেই এদের ঢুকিয়ে দিতে পারত, তখন তারা কম হাইলাইট করতে চাইবো
রতনদা, আমি এই পয়েন্টটা একটু হাইলাইট করব এখানে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা রতনদাও বলেছে, আমার দ্বিতীয় প্রশ্ন ছিল সেটার জন্য। এই যে পরিযায়ী শ্রমিকদেরকে কিন্তু লকডাউনটা এরকম একটা হঠাৎ, উনি রাত্রেবেলায় এসে হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট করে, মানে মনে হয় যেন 4 ঘন্টার মেয়াদে উনি ডিমনিটাইজেশন করে দিয়েছিল, ঠিক সেভাবেই কিন্তু লকডাউন ঘোষণা করলো। এটা কিন্তু একটা হঠকারিতার সিদ্ধান্ত, এটা কিন্তু ওয়ার্ল্ডে, এটা আমরা বলছি না, এটা কিন্তু ইকোনমিস্ট যারা আছে তারা বলছে যে আজকের দিনে ডিমনিটাইজেশন ইজ আ টোটাল ফেলিয়ার, সেটা সবাই মানবে, তার জন্য অনেক শিল্প আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে লকডাউন আপনি করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু লকডাউন করার জন্য আরে সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদেরকে তো আসতে দিতে হবে। তারা আজকে যদি না আসে, না ফেরে, তারা যদি সেখানে থাকে, আজকে এই সময় যখন লকডাউন উঠে গেছে, আর সেটা আমাদেরকে লকডাউন তুলতেই হতো, কারণ আজকে ইকোনমির অবস্থা যে জায়গায় ঠেকেছে, আমরা যদি শুটিং না করি, একটা শুটিং না করতে পারি, যদি সবাই যদি বিজনেস যদি না স্টার্ট হয়, অন্তত আমরা যদি ছোটভাবেও যদি আমাদের কর্মটাকে না স্টার্ট করি, তাহলে তো আমরা শেষ হয়ে যাব, সেটা তো আমাদের মানতে হবে, সেই জন্য লকডাউন তুলতেই হবে। এখন কিন্তু এই পরিযায়ী শ্রমিকগুলো আসছে, আর এখন কিন্তু তাদের কাছে এই যে কেন্দ্র যেভাবে তাদেরকে পাঠাচ্ছে, খুব দুঃখের বিষয়, আমরা ভিডিও দেখেছিলাম, ভাইরাল হয়েছে, যে তারা খেতে পাচ্ছে না, তারা জল পাচ্ছে না, রাস্তার মধ্যে আমি দেখেছি পড়ে কিছু পরিযায়ী শ্রমিকের মানে প্রেগনেন্ট, মানে যারা স্ত্রী ছিল তাদের বাচ্চা হয়ে পড়ে গেছে, মানে কতটা মর্মান্তিক, মানে এইটা কিন্তু তারাও কিন্তু ভারতবর্ষেরই একজন মানুষ, সেটা কেন্দ্রীয় সরকারকে ভাবা উচিত ছিল, সেটা কিন্তু তারা একদম ভাবেননি। আরেকটা পয়েন্ট যেটা রতনদার সঙ্গে আমি একমত, সবাই একমত, যে ইন্টারন্যাশনাল ফ্লাইটস, রতনদা এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি ইন্টারন্যাশনাল ফ্লাইটটা আগে বন্ধ হয়ে যেত, এটা কি আমরা বারবার বলবো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে এটা আগে থেকে বন্ধ করলে আমাদের করোনা এফেক্টেড মানুষ অনেক কম হতো। আমি যেটা পরিযায়ী শ্রমিকদের কথা বলছিলাম, ওরা রেল থেকে যেটা বললো পীযূষ গোয়েল, ওদের রেলমন্ত্রী, যে আমরা 24 বগি ট্রেন দেবো, সেখানে 1100 লোক তারা আসবে, তারা এক একটা সিটে 2 জন করে করে পাঠাবে। আলটিমেটলি আমরা দেখলাম এক একটা সিটে 5 জন 6 জন করে, মানে যেরকম গরু ছাগলের মতো যেরকম ঢুকি দেওয়া হয়, সেইভাবে নিয়ে যদি 20টা লোকেরও যদি পয়জনাস করোনা এফেক্টেড লোক থাকে, ওর মধ্যে দেখা যাবে 2000 লোক এফেক্টেড হয়ে যাচ্ছে, সেইভাবে তারা পাঠিয়ে দিচ্ছে। এবং আমরা বলতে বাধ্য হচ্ছি যে আমাদের নেত্রীও বলেছেন যেটা, যে একটা পয়সা পরিযায়ী শ্রমিকের জন্য আজ পর্যন্ত দেয়নি। নাম্বার 2 হলো এদের খাওয়া দাওয়ার ব্যাপারেও তারা সেভাবে কিছু ব্যবস্থা করেনি। এবং যা আমাদের মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকের কথা ভেবে লকডাউনের প্রথমে সমস্ত মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছিল, আপনাদের যারা পরিযায়ী শ্রমিক আমাদের বাংলার আছে, তাদেরকে আপনারা ঠিক মতো খাওয়া দাওয়া দিয়ে কোনো থাকার জায়গা রেখে আপনারা ব্যবস্থা করুন। কারণ এদেরকে যদি আজকে বাংলায় যারা পরিযায়ী শ্রমিক ছিল, আমরা দায়িত্ব নিয়ে বলছি আপনাদের কাছে, যে আমাদের বাংলায় কোনো গন্ডগোল আপনাদের যারা সুরাটে দেখেছেন, যেটা দিল্লিতে দেখেছেন, যেটা বোম্বেতে দেখেছেন, আমাদের এখানে কিন্তু সেরকম কোনো হয়নি। কারণ মমতাদি কষ্ট নির্দেশ আমাদের দিয়েছিল যে যেখানে যার পরিযায়ী শ্রমিক কেউ যেন না খেয়ে না থাকে এবং তাদের থাকার বন্দোবস্ত করা। আমরা তাই বলছি, উনি কিন্তু একটা ভালো কাজও করেছিলেন, তুমি নিশ্চয়ই জানো, ওই 1000 টাকা করে শুধুমাত্র চাল ডাল নয়, 1000 টাকা করে কিন্তু গরিব মানুষদেরকে প্রকল্প করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার ব্যাপার, এগুলো বুঝতে হবে, এগুলো কিন্তু দারুণ কাজ। এবার বলছি, এই যে শুধু তাই নয়, আমাদের পুরো ট্রেনের ভাড়া, বাসের ভাড়া তাদের দিয়ে আমাদের সব পরিযায়ী আমাদের যারা ভাই বোন আছে বাংলার, তাদেরকে দিদি নিয়ে আসার বন্দোবস্ত করে। শুধু তাই না, আপনি দেখবেন যে অসংগঠিত শ্রমিকদের ক্ষেত্রে প্রচেষ্টা প্রকল্পের মধ্যে দিয়ে, হ্যাঁ, কৃষক বন্ধুর মধ্যে দিয়ে যে প্রচেষ্টার 1000 টাকা করে তাদের দেওয়া হয়েছে, 2 মাসের থেকে একবার দিচ্ছি আমরা। এবং কৃষকদের আমরা 2500 দুভাগে আমরা দিয়েছি। ওরা কালকে অমিত শাহ যেটা বললো কৃষক সম্মানের কথা, আপনারা জেনে রাখুন, 4 মাস পর পর 2000 টাকা করে দেবে, একটা ইনস্টলমেন্ট দিয়ে পরের ইনস্টলমেন্ট কখন পাবে তারা জানে। এই প্রসঙ্গে যে অমিত শাহ যে মিথ্যা ভাষণ দিয়ে গেছে,
আমি একটা পয়েন্ট বলি, একটু বাইরে গিয়ে বলি। ওরা যেটা আয়ুষ্মানের কথা বলছেন, আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার স্বাস্থ্য সাথী প্রকল্প 2016 সালে ডিসেম্বর মাসে চালু করেছে এবং 60 কোটি মানুষ পাচ্ছে 5 লাখ টাকা করে। 1518টা জায়গায় এই ফেসিলিটিটা পাচ্ছে। সবচেয়ে বড় কথা, বাংলার সমস্ত হসপিটাল ফ্রি, এখানে বিনা পয়সায় চিকিৎসা হয়, ওষুধ বিনা পয়সায় দেওয়া হচ্ছে। আর আপনি যে আয়ুষ্মান যে প্রজেক্টটা ওরা করেছে, এই আয়ুষ্মান প্রজেক্টে আপনাকে 60-40 রেশিওতে ওরা টাকা দিচ্ছে এবং বাংলার বাইরে যত সরকারি হসপিটাল আছে সেখানে পয়সা ট্রিটমেন্ট করতে হচ্ছে। মানে সেটাই তো, আমাদের এখানে তো বিনা পয়সায় হচ্ছে, এটা তো ভালো ব্যাপার। টাকাটাও তাদেরকে দিতে হচ্ছে। তো আমাদের থেকে তারা আয়ুষ্মানটা শিখলো, নকল করলো, কপি করছে। আমরা তো স্বাস্থ্যসাথী করে প্রতিটা মানুষের কাছে পৌঁছে গেছে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, এই যে উজালা গ্যাস দিচ্ছে সবাইকে বলে, বর্তমানে আপনাদের বলেছি ওনারা কোনো গ্যাসের টাকা দেয়নি। গরিব মানুষকে গ্যাসের নিজের পয়সা দিয়ে গ্যাস কিনতে হচ্ছে। আজকে এই প্রজেক্টটা পুরো ফেল হয়ে গেছে, তাই এই কথা আর তারা বলে না। আমি আপনাদের বলছি যে ওরা খালি মিথ্যা ভাষণের মধ্যে দিয়ে আর বিভিন্ন ভাবে তারা আরেকটা ব্যাপার আছে, কাজের খতিয়ান তারা দিতে পারে না যে কাজ কি করেছে। তো তাই জন্য কিন্তু তারা শুধুমাত্র একটাই তাদের কাছে অস্ত্র, সেটা হচ্ছে রিলিজিয়ন। হিন্দু মুসলমানের মধ্যে একটা রায়ট বাঁধিয়ে দিই, তাহলে খুব ভালো হবে। হিন্দুত্ববাদ বাড়াবো, রাম মন্দির করব, কি এই করব, এইটা তাদের মধ্যে একটা নীতি বা রীতি হয়ে গেছে যে আমরা যদি এইটা করতে পারি তাহলে আমরা ভোট ব্যাংক নিতে পারবো। কিন্তু আমার মনে হয় বাংলার মাটিতে এটা সম্ভব নয়। বাংলার মাটিতে আমার মনে হয় মানুষ যথেষ্ট সচেতন, তারা অবশ্যই তাদেরকেই ভোট করবে যারা আজকে রাস্তায় নেমে মানুষের জন্য কাজ করেছে। আর আমি ইনফ্যাক্ট সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি বহু মানুষ সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ প্লিজ কথা বলি, যেটা তুমি বলেছিল বলার জন্য। আমফানের মতো প্রাকৃতিক দুর্যোগ আমরা আমাদের জীবদ্দশায় দেখিনি, এবং আমরা নিয়ে বলছি আমাদের নেত্রী প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাত জেগে, আমরা সারা রাত রাস্তায় থেকে আমরা মানুষের গাছ যে হারে গাছ পড়েছিল, গাছ কেটে CSC কে সাথে নিয়ে যেভাবে তাড়াতাড়ি আমরা লোকের বিদ্যুৎ সংযোগ এনে দিয়েছি, রিলিফ দেওয়ার ব্যবস্থা করেছি। আমাদের নেত্রী বলেছেন, আপনারা প্রেস করে বলেছেন, উড়িষ্যা 1 মাস লেগেছে বিদ্যুৎ আনতে। আমরা যে হারে কাজটা করেছি, আলটিমেটলি আমরা যে ওদের যে টিম, কেন্দ্রীয় সরকারের যে টিম এসেছিল, সেই টিমকে আমরা প্রায় 1,02,000 কোটি টাকার ক্ষতির স্ট্যাটিস্টিক্স দিয়েছি কত আমাদের দিয়েছে 1,000 কোটি টাকা। আমরা আমাদের অলরেডি 10,000 মানে প্রায় 12,000, কম বেশি 12,000 টাকা অলরেডি দিয়ে দিয়েছি। নানাভাবে কাজ চলছে, একদিকে ইলেকট্রিসিটি কাজ চলছে, একদিকে যাদের চাষিদের ক্ষতি হচ্ছে তাদেরকে দিচ্ছে, আরেকদিকে বাড়ি করার টাকা দিচ্ছে, আরেকদিকে যেখানে টিউবওয়েল খাবার জলের জন্য তার ব্যবস্থা করছে, এখনো রিলিফ ক্যাম্প চলছে। আমরা মানুষের পাশে আছি, আমরা রাস্তায় দাঁড়িয়ে কাজ করতে ভালোবাসি। আমরা মনে করি যে সত্যিকারের যদি ডেভেলপমেন্ট করে থাকে সেটা মমতা ব্যানার্জি বাংলার জন্য করে। একদম প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে যাচ্ছি। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হাইলাইট করতে চাইবো, এই যে মমতা ব্যানার্জি কিন্তু প্রচার চান না, উনি কিন্তু চান মানুষের পাশে দাঁড়াতে। ঠিক সেইটাই আমি জানি বক্সিদা, আমাদের সুব্রত বক্সি মাননীয় সাংসদ রাজ্যসভা এবং আমার খুব কাছে, এবং টিএমসিপির প্রেসিডেন্ট তোমারও খুব কাছের বক্সিদা, তিনিও কিন্তু আমি দেখেছি বেশি প্রচার নয়, মানুষের পাশে কাজ করার ব্যাপার। ইভেন তোমাকেও আমি দেখেছি, তুমি বেশি প্রচার চাও না, তুমি শুধু আমি অনেকবার তোমাকে রিকোয়েস্ট করাতে তুমি এসেছো আমার অনুষ্ঠানে, তুমি কিন্তু বেশি প্রচার চাও না। তুমি বলো যে সন্দীপ আমি কাজ করছি, এটাই আমার পরিচয়। মানে এই জায়গাগুলোই কিন্তু মানুষের সব থেকে ইম্পর্টেন্ট, যে মানুষের পাশে থাকা, শুধুমাত্র প্রচার নয়। এদের হচ্ছে শুধু প্রচার। আজকে আমফান ডিজাস্টার যখন হয়েছিল, কোথায় গেছিল সেই 18খানা সাংসদ?
যারা আজকে বিজেপির বড় বড় কথা বলে, আমি তো বলবো দিলীপ ঘোষ, লকেট চ্যাটার্জি, দেন অর্জুন সিং, এরা কোথায় ছিল? এরা বিরোধিতা করুন, আমি নিউট্রাল ভাবে বলছি, বিরোধিতা করুন, কিন্তু মানুষের পাশে দাঁড়িয়ে বিরোধিতা করুন, তাহলে না শোভা পায়। আপনি শুধু একজনকে, আজকে এরকম একটা প্যান্ডেমিক সিনারিও, করোনা ভাইরাস, দেন আমফান, এখন আপনারা কেন রাজনীতি করবেন? এখন তো রাজনীতির সময় নয়, এখন তো মানুষের পাশে মানুষকে দাঁড়ানো। তো সেই সময় দাঁড়িয়ে তারা কিন্তু শুধু রাজনীতি করছে। হ্যাঁ, তারা এখন থেকে এক প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, তার আগে করোনা চলছে, এই সব মিলে যে অবস্থায় আমরা চলছে, এখন মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার সময়। কিন্তু ওরা 21-এর টার্গেট করে এখন থেকে অমিত শাহ বলে রাজনীতি শুরু করেছে, 21 তারিখে আমরা পশ্চিমবাংলা দখল করব। এই যে মানুষের কাছে কাজ না করে, মানুষের পাশে না দাঁড়িয়ে, মানুষের কথা না ভেবে এরা খালি রাজনীতির কথা চিন্তা করে কি করে ক্ষমতা পাবো, যে কোনো প্রকারেরও। রতনদা, সব থেকে দুঃখের বিষয়, মানুষ আজকে যথেষ্ট বুদ্ধিমান। বিদেশে কিছু বন্ধু বান্ধব বলেছে আমাকে যে আজকে যদি আগে ইন্টারন্যাশনাল ফ্লাইটটা বন্ধ হয়েছে তো করোনা কিন্তু আজকে আমাদের এই দেশে আসতোই না। আমাদের বেঙ্গলে, বিশেষ করে বেঙ্গলে আমাদের তো করোনা কিছুই ছিল না। আজকে কিন্তু আমাদের নেত্রী বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, যে এটা বন্ধ করা উচিত ছিল। তার সঙ্গে আরেকটা ব্যাপার, তখন কিন্তু কেন্দ্রীয় সরকারকে ট্রাম্পকে নিয়ে প্রোগ্রাম করাটা খুব ইম্পর্টেন্ট ছিল। তো ওই জন্য ওনারা ওই সময় ওটা করলো। আর ট্রাম্পের প্রোগ্রাম করেছেন, অসুবিধা নেই, কিন্তু সেখানে যে টাকাটা আপনারা লগ্নি করেছেন, সেই টাকা যদি কিছু ভাগও মানুষ পেত না, মানুষ কিন্তু খুব উপকৃত হতো। আমি বলবো, আজকে উনি বলেছিলেন 20 লক্ষ কোটি টাকা, আমার মনে হয় ফিগারটা আমি ঠিক বলছি, 20 লক্ষ কোটি টাকা আসবে। প্রথমে উনি যখন এসেছিলেন উনি বলেছিলেন 15 লাখ টাকা করে প্রত্যেক জনের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হবে। রতনদা, আমি ঠিক বলছি 15 লাখ টাকা। আমি এখান থেকে আমার নিউজ চ্যানেল এবং আমি প্রত্যেকটা মানুষকে বলবো, 1000 টাকা করে আপনি পাঠান, যেটা আমাদের নেত্রী পাঠিয়েছেন, 1000 টাকা, 15 লাখ টাকা ছেড়ে দিন, আপনি তাও পাঠাবার মতো আপনার যোগ্যতা, আপনি সেটাও করেন না। আপনি শুধু আসেন, এসে কথা বলেন, কথা বলে চলে যান, মনে হয় যেন বিগ বসের রুম। উনি বললেন একটা সময় এসে যে ঘটি, ঘন্টা এইসব বাজান, করোনা চলে যাবে, সবাই সেটাই বাজালো, প্রধানমন্ত্রী বলেছে তাই জন্য বাজালো। তারপর বললো মোমবাতি জ্বালান, মোমবাতি জ্বালাবার ফলে কিন্তু রতনদা আমার ওয়ার্ডের পাশেই, রতনদা 93 নম্বর ওয়ার্ড, আমার 92 নম্বর ওয়ার্ড। তো আমি এখানে খেয়াল করেছিলাম, মোমবাতি জ্বালাবার ফলে কিন্তু একটা খুব বিভৎস অবস্থা হয়ে গেছিল। মানুষ কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছিল ফানুস হাতে, কেউ মানে মনে হচ্ছে দিওয়ালির রাত, লোকেরা ফানুস ওড়াচ্ছে, কেউ দেখছি মশাল নিয়ে র্যালি করছে। তো আপনাকে এটা বোঝা উচিত ছিল যে আজকে 130 কোটি ভারতবর্ষের পপুলেশন, সেখানে সবাই এটা বুঝতে পারবে না, কেউ মোমবাতি শুধু নিয়ে জ্বালাবে না, এটার মধ্যে ইলিটারেট মানুষও আছে, আমাদের এখানে বুঝতে হবে সেটা। আজকে শ্রমিক সংখ্যা কত আছে সেটা আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে আজকে কজন আজকে এখানে পেট ভরে রাত্রেবেলা খেতে পায় সেটা আমাদেরকে বুঝতে হবে। ভারতবাসী সবাই সুখী সেটা বললে হবে না। আজকে ভারতবাসীর মধ্যে 70% পপুলেশনের মধ্যে এটা আমাদের প্রত্যেককে মানতে হবে যে মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, তাদের কথা কিন্তু কোনো ভাবার ব্যাপারই নেই ওনার। আজকে লোয়ার মিডল ক্লাস মানে আর মিডল ক্লাস কিন্তু সব থেকে বেশি এফেক্টেড আমি মনে করি। অবভিয়াসলি বিপিএল লেভেল কিন্তু অন্তত পক্ষে যারা বিলো পভার্টি লাইন আছে, তারা রতনদার মতো মানুষের কাছ থেকে, বা যারা যারা ওয়ার্ডে আছে, আমাদের পৌর প্রতিনিধি, এমএলএ, এমপি এবং সাংসদ আছে, তাদের কাছ থেকে সাহায্য পাচ্ছে। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে হেল্প করছে, কিন্তু আজকে যারা আমাদের লোয়ার মিডল ক্লাস, তাদের জন্য কিন্তু আমাদের দিদি ভাবছেন, কয়েকটা জায়গায় উনি ওখানেও হেল্প করেছেন, আমি জানি, সেই নোটিফিকেশনগুলো আমরা পেয়েছি, আমরা সেই খবরগুলো পেয়েছি। বাট কেন্দ্রীয় সরকারকে এগোতে হবে। আর কারণ তাদের কিন্তু আজকের দিনে তাদের কিন্তু আজকে চাকরি চলে যাচ্ছে, তাদের কিন্তু রিসেশন আসছে। আমার সন্দীপ কথা বলি আমি, যে আমার খুব দেখতে ভালো লাগছে দিদিমণি যেটা বলেছে, প্রত্যেকে 5 কেজি করে চাল পাবে। যখন একটা লোককে আমি জিজ্ঞেস করলাম, কিরে তুই ভ্যান নিয়ে কোথায় যাচ্ছিস, বলে যে না দিদি তো চাল দিয়েছে, আমার বাড়িতে চাল 1 মাসের চাল নিতে গেলে আমি তো বয়ে নিতে পারবো না, আমি ভ্যানে করে চাল নিয়ে যাবো, আমার মাসের চাল নিয়ে যাবো, অন্তত ফেনাভাত খেয়েও আমরা থাকতে পারবো, আমাদের দিদিমণি অন্তত খাওয়ার ব্যবস্থা থাকবে। আজকে আমরা যেটা বলছি, খালি বলছি আমরা এটা পাঠাচ্ছি ওটা পাঠাচ্ছি, না পাঠিয়ে বলছে আমরা পাঠিয়ে দিচ্ছি। মানে এরা পাবলিসিটি সর্বস্ব একটা দল, দিল না কিছু, বলে দিচ্ছে আমরা দিচ্ছি। না রতনদা, এই কথাটাতে আমি একটা পয়েন্ট হাইলাইট করব। এটা নিয়ে শুধুমাত্র আমি নই, বম্বের যত সেলিব্রিটি আছে তারা এটা নিয়ে সোচ্চার হয়েছিল।
তারা বলেছিল আমফান ডিজাস্টার যেটা হয়েছিল বেঙ্গলের উপর থেকে গেছে, আজকে সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনায় বাড়ি উড়ে গেছে, সর্বত্র জায়গা প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। না না, 15,500 গাছ পড়ে গেছে। তো এই সময় এত কিছু ক্ষতিগ্রস্ত হওয়ার সময় ইন্টারন্যাশনাল মিডিয়া, না আমি বলবো না, আমি দেখেছি CNN, BBC কভার করেছে, কিন্তু আমি দেখিনি যে ন্যাশনাল মিডিয়া চ্যানেলগুলোকে কিন্তু কভার করা উচিত ছিল বেঙ্গলকে, সেটা কিন্তু করা হয়নি। বেঙ্গল কিন্তু এখানেও বঞ্চনার শিকার হয়েছে। তো এইটা নিয়ে তুমি কি বলবে যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এখানে একটা রাজনীতি চলছে? বেঙ্গলে কি হয়েছে সেটা কেউই জানে না, এমনকি সেখানে আমি দেখেছি যত গণ্যমান্য ব্যক্তিত্ব আছে যারা বোম্বেতে আছে তারা বলেছে এটা নিয়ে কেন মানে ন্যাশনাল নিউজ মিডিয়া কেন সেটাকে কভার করছে না, কভার করা হয়নি। এটাও কিন্তু একটা বঞ্চনার শিকার হয়েছে বেঙ্গল। আরেকটা কথা বলি, এই তোমার মাধ্যমে যে দিদির কত বড় দূরদর্শিতা, একটা প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেছে, খালি শহরের বুকে 15,000 গাছ কলকাতার বুকে পড়ে গেছে। সারা যদি জেলাগুলি ধরো প্রায় 1 কোটি গাছ পড়ে গেছে। এই গাছ পড়ে যাওয়ার জন্য একটা ভারসাম্য নষ্ট হয়ে গেছে, অক্সিজেনের মাত্রা কমে গেছে, কাঠের মাত্রা বেড়ে গেছে। তার জন্য দিদিমণি বলেছে খালি সুন্দরবনে 5 কোটি ম্যানগ্রোভ গাছ লাগাবে এবং শহরের বুকে দাঁড়িয়ে 50,000 গাছ লাগবে। তিনি 5 তারিখ পরিবেশ দিবসের দিন সেটা উদ্বোধন করেছে এবং সমস্ত আমরা সবাই মিলে গাছ লাগানো শুরু করেছি। আমরা যত বর্ষা গাছ লাগিয়ে যাতে ভারসাম্যটা ঠিক হয়, তার জন্য আমরা এটা কিন্তু গ্রেট নোবেল কজ। আর আমি ইনফ্যাক্ট সমস্ত টু অল দ্য সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড আই উইল রিকোয়েস্ট এভরিবডি, প্লান্টেশন ইজ দ্য মেইন থিং, গো গ্রিন গো ক্লিন। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা। সবুজ বাংলা হতে হবে, সবুজায়নটাকে বাড়াতে হবে। সবুজায়ন যতটাই বাড়বে ততটাই কিন্তু ভালো হবে। আজকে আমাদের মধ্যেও একটা মেন্টালিটি আসতে হবে, শুধুমাত্র আমাদের পৌর প্রতিনিধি বা MLA MP মন্ত্রী বা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় রেসপেক্টেড CM শুধুমাত্র তার দায়িত্ব নয় গাছ পোতা, উনি অবশ্যই করছেন যেটা রতনদা বলেছে, কিন্তু আমাদেরকেও কিন্তু আমাদের বাড়িতে, আমাদের যাদের বাড়ি আছে সেখানে ছোট করে কিছু গাছ পোতা হোক। কারণ আমি বিশ্বাস করি যদি গাছ আমরা বাড়াই, আমরা যদি সেটাকে বিউটিফিকেশনের মতন করেও বাড়াই, গাছ কিন্তু আমাদের অ্যাসেট। এই সময় দাঁড়িয়ে গাছ যদি আমরা বাড়াই আমরা কিন্তু অক্সিজেন পাবো। তো গাছ বাড়াতে হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা, আমি সবাইকে এটা আমার অনুষ্ঠানে প্রথমেই বলেছি, গো গ্রিন গো ক্লিন অ্যান্ড অবভিয়াসলি প্রিকশন ইজ বেটার দেন কিওর। এই যে করোনা মহামারী, এটাতে আরেকটা পয়েন্ট আমি রতনদাকে বলবো যে এইটাতে কি সতর্কতার থেকে আতঙ্ক বেশি হচ্ছে, মানুষ আতঙ্কিত বেশি হচ্ছে? তোমার কি মনে হয় যে সতর্কতাটা কি কম? কারণ আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলেছে এই রোগটাকে আমরা মনে করলে জয় করতে পারবো। আমাদের এখানে যারা বেঙ্গলে যত লোক করোনা আক্রান্ত হয়েছে তার খুব বেশি মারা যায়নি, বেশিরভাগ লোক সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আমি আমার ওয়ার্ডের খবর বলতে পারি, আমার ওয়ার্ডের যে কজন করোনা আক্রান্ত হয়েছে সবাই তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। অযথা আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই। যেটা বলে তুমি শুরু করেছিলে যে আমরা সোশ্যাল ডিস্টেন্সটা রাখার চেষ্টা করব, আমরা মাস্ক পরে যাব, আমরা বারে বারে হাত স্যানিটাইজার করব, যদি স্যানিটাইজার না থাকে সাবান দিয়ে হাত ধোবো। হ্যাঁ, আমরা এইটুকু মেনটেন করতে পারলে আমরা করোনাকে আস্তে আস্তে জয় করে নেব। এটাই আমাদের বিশেষ অযথা আতঙ্ক হওয়ার না। আরেকটা ব্যাপার, আমরা কিন্তু অনেকটাই জয় করে ফেলেছি, মানে বলতে গেলে অনেকটাই এখন কিন্তু মোর্টালিটি রেট আমাদের কমে গেছে, সেটা আমরা মানবো, মানে ডেথ রেট কিন্তু নেই বলতে গেলে। আর মানুষও কিন্তু সজাগ হচ্ছে। তোমাকে আরেকটা প্রশ্ন করব যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এইবারে দুর্গাপুজো কিন্তু খুব বড় একটা কার্নিভেল, বাঙালির মণিকোঠায় সব থেকে বড় বলে বিগেস্ট কার্নিভেল। তো এই বছর দুর্গাপুজোটা কিভাবে ভাবছো? কারণ তুমি, আমি জানি সাউথ কলকাতার একটা খুব বড় পুজোর সঙ্গে তুমি আছো, সেটা হচ্ছে 95 পল্লী। আমিও সেখানে যাই, খুব কাছের পুজো আমাদের। তো এইবারে দুর্গাপুজোটা কিভাবে প্ল্যান করছো, কিভাবে করবে বলে ভাবছো? কারণ এটা তো শুধুমাত্র তোমার পুজো নয়, এটা হচ্ছে সেই সমস্ত মানুষদের পুজো যারা কিন্তু সারা বছর এই পুজোটার জন্যই অপেক্ষা করে, তাদের কিন্তু জীবিকা নির্ভর করে এই পুজোটার উপরে। তো আজকে যদি পুজোর, অনেকজন লোক লিখেছে সোশ্যাল মিডিয়াতে যে পুজো হওয়ার দরকার নেই, আমি মনে করি পুজো হওয়াটা 100% দরকার। কারণ পুজো যদি না হয় সেই সমস্ত মানুষরা কি করবে? সেই সমস্ত মানুষদের তো আবার বেকারত্ব বাড়বে। তাদের কথা তো ভেবে আমাদেরকে পুজো করতে হবে এবং তাদেরকে নিয়ে আমাদেরকে চলতে হবে। কারণ কিছু মানুষদের সবসময় আমার মাথায় রাখতে হবে, যেটা আমাদের দলনেত্রী বলেন, তোমরা সবাই চলো সেই পন্থাতেই, আমরাও সেটাতে বিশ্বাস করি, যে
সবাইকে কিন্তু খেতে হবে। আমার কাছে যদি একটা রুটি থাকে তার 1/4 রুটির জন্য আমি আরেকটা গরিব লোককেও খাওয়াতে পারি। আমি সবাইকে বলবো যে আপনাদের জানেন তো বাড়িতে প্রচুর খাবার অনেকজনের ওয়েস্ট হয়, ডোন্ট ওয়েস্ট দ্য ফুড রাইট নাও। বা রাস্তার কুকুর হোক বা মানুষ হোক বা জন্তু জীব হোক, সবাইকে একটু খাওয়ান না। আমি বলবো খাবারটাকে ওয়েস্ট করবেন না, ওয়েস্টেজ অফ ফুডটা কিন্তু ঠিক নয়। এই সময় দাঁড়িয়ে একটা শ্রেণী কিন্তু খেতে পাচ্ছে না। অবশ্যই সরকার যথেষ্ট পরিমাণে কাজ করছে, সরকার যথেষ্ট পরিমাণে চাল ডাল সব কিছু দিচ্ছে, কিন্তু তাও 130 কোটি আমাদের ভারতবর্ষ, এটা আমি শুধুমাত্র আমাদের বেঙ্গলের জন্য বলছি না, আমি এটা পুরো ইন্ডিয়ার জন্য বলছি যে এইটা কিন্তু আমাকে ভাবতে হবেই। কারণ এটা যদি আমরা না ভাবি তাহলে কিন্তু আমরা কিছু করতে পারবো না। তো এটা আমাদেরকে ভাবতে হবে এবং মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হবে। কি মনে করে রতনদা এবারে পুজোটা কিভাবে করবে, 95 পড়লেই কিভাবে হবে? আমরা তো এখন অব্দি যেটা ভাবতে ভাবতে চলেছি, লকডাউনটা কোন পর্যায়ে যায় এবং করোনা আবহাওয়াটা কোন পর্যায়ে থাকে। যদি সোশ্যাল ডিস্টেন্সিংটা বজায় থাকতে হয় তাহলে আমাদের পুজোটা সেইভাবেই সরকার যেভাবে করতে বলবে আমাদের সেভাবেই করতে হবে। কিন্তু আমরা ভাবছি যে আমি একটা সমস্ত পুজো কমিটিকে রিকোয়েস্ট করবো, বা আমরাও করছি, যেটা আমার পুজোর সাথে যে কটা মানুষ জড়িত থাকে প্রতি বছর তাদেরকে আমরা একটা ফান্ডিং করব। আমরা সরকারকে একটা ফান্ডিং করব যাতে একটা এই যে ক্রাইসিসটাকে আমরা ওভারকাম করতে পারি। পুজোটা হয়তো আমাদের ছোট হয়ে যাবে, ছোট করবো, কারণ সোশ্যাল ডিস্টেন্সিংটা আমাদের বজায় রাখতেই হবে। আমার খুব দামি কথা, রতনদা কিন্তু খুব মানবিক এবং মানে দায়িত্বশীল একটা কথা বললো যে এই সময় কিন্তু পুজোটা হবে, ছোট করে হবে এবং সেই সমস্ত মানুষদেরকে আমরা সাহায্য করবো যে সমস্ত মানুষরা আমাদেরকে এত বছর ধরে সার্ভ করেছে। এটাই একটা লিডারের কথা, এটাই একজন মানুষের কথা, একজন প্রতিনিধির কথা। জনপ্রতিনিধি বলে না যে একজন লিডার সেই হতে পারে যে মানুষের সাথে মানুষকে নিয়ে চলতে পারে। রতনদা কিন্তু এরকমই মানুষ। রতনদার অর্ডে আমি গেছি, রতনদাকে এত মানুষ ভালোবাসে কারণ রতনদা কিন্তু মানুষের সঙ্গে 24 ঘন্টা থাকে। আমি রাত 10টা 11টার সময় গিয়ে দেখেছি রতনদা লিখছে, কে কি আসছে, আমি দেখেছি ভিড় হয়েছে। সকালবেলা আবার 10টার সময় দেখেছি রতনদা কাজ করছে। তো এটাই একজন মানুষের হওয়া দরকার যে 24x7 মানুষের জন্য কাজ করা, মাঝখানে অবশ্যই নিজের গিয়ে বাড়িতে শুধু গিয়ে ঘুমোনো আবার উঠে চলে আসা। রতনদা নিজের জন্য কোনো টাইম পায় না, রতনদা শুধুমাত্র মানুষদের সেবা করে এবং সেটাই হওয়াটা উচিত আমার মনে হয়। ওনার এই মানবিক এই যে চেতনাবোধ এবং মানুষের পাশে দাঁড়ানো, আজকে দুর্গাপুজোতেও আমরা বুঝতে পারলাম যে দুর্গাপুজোর এই করাটা নিয়েও যে উনি এইভাবে একটা অনবদ্য ডিসিশন নিয়েছে, 95 পড়লে ওনার জন্য নিতে পেরেছে, তার হ্যাটস অফ টু রতন দে। অবশ্যই আর সরকারের পাশে দাঁড়ানোটা দরকার। সরকার এই সময় একটা কিন্তু ইকোনমিক ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, তো রতনদা কিন্তু খুব ভালো বললো। আমরা কিন্তু অলরেডি সরকারকে আমরা স্টেট গভর্নমেন্টকে মানে মুখ্যমন্ত্রীকে চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে অলরেডি আমরা একটা প্রায় লাখখানেক টাকা জোগাড় করে অলরেডি দিয়েছি। বাহ, পরেও আমরা আস্তে আস্তে দেবো, মানে এটাই হওয়া দরকার। এটা না হলে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরা একটু কথা বলি যে আমরা প্রায় 2 মাসের উপরে প্রায় 2000 লোককে আমরা ডেলি খাইয়েছি। এখন আস্তে আস্তে লোকজন রাস্তায় কাজে বেরিয়েছে, এখন আর অতটা প্রয়োজন কমে এসছে। তার আগে চাল ডাল অন্যান্য সবজি টবজি লোকের বাড়ি বাড়ি আমরা পৌঁছে দিয়েছি। আমাদের যেটা দিদি বারবার বলছে, তোমার পাশের মানুষকে কেউ যেন না খেয়ে থাকতে না পারে, এটা তোমাকে দেখতে হবে। আমরা সেটাই করতে করতে যাচ্ছি। আমি মনে করি যে আমরা সবাইকে আমি আহ্বান জানাই যে এই করোনা আবহাওয়া এবং তার সাথে প্রাকৃতিক দুর্যোগে আপনারা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে দাঁড়ান। মমতা ব্যানার্জি এমন একটা জিনিস যে তিনি সমস্ত মানুষের খেয়াল রাখেন। ওখানে যাদের বই খাতা নষ্ট হয়ে গেছে তাদেরও বই খাতার ব্যবস্থা তিনি করে দিচ্ছে। মানে একটা মানুষ যে একেবারে মায়ের মতো করে সংসারে সবাইকে তিনি দেখেন, সেই মানুষটার পাশে দাঁড়িয়ে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যাতে আমরা প্রাকৃতিক এই দুর্যোগ, এই
করোনা সবের থেকে আমরা মুক্ত করে বাংলাকে আমরা আবার যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, বাংলা যাতে সারা পৃথিবীর বুকে আরেকটা নতুন ভাবে, যেটা মমতাদি বারবার চাইছে যে বাংলা পৃথিবীর বুকে একটা মাথা তুলে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো, যেটা দিদি বলেন যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। আজকে সত্যিকারে বাংলাকে দেখেই কিন্তু সবাই কপি করছে। তো বাংলা কিন্তু একটা নোবেল, মানে একটা এক্সাম্পল, যেভাবে উনি প্যান্ডামিক সিনারিওটাকে উনি কাটিয়ে উঠে মানুষকে পরিষেবা দিয়েছে। আজকে ভুল ত্রুটি সব জায়গাতেই থাকে, আমি বিশ্বাস করি ইউএস এর মতো দেশে, ইটালির মতো দেশে, সেখানে কিন্তু মানুষ খুব সজাগ, মানুষ কিন্তু খুব অ্যাওয়্যার, ওখানে কিন্তু লিটারেসি রেটও খুব হাই। তো সেইখানে কিন্তু আমরা দেখেছিলাম ত্রাহি অবস্থা হয়ে গেছিলো, কিন্তু আমাদের এখানে কিন্তু লিটারেসি রেটও হাই নয়, এখানে মানুষ অতটা সজাগ নয়, অতটা অ্যাওয়্যার নয়, অ্যান্ড ইনফ্যাক্ট মানুষ বুঝতেই পারেনি করোনাটা কি। কিন্তু সেই সত্ত্বেও আমাদের কিন্তু ইনফ্রাস্ট্রাকচারও কিন্তু ওই লেভেলে ছিল না। তো তাও আমরা যেভাবে লড়ে কুটে আমরা একটা ভালো জায়গায় দাঁড়াতে পেরেছি, just hats off to our state government, the way they have worked for the people, by the people, of the people. আমি একটা শেষের দিকে আমি আরেকটা কথা বলি, একটু আহ্বান করছি সমস্ত মানুষদের যারা আমাদের করোনার জন্য ফ্রন্ট লাইনে আছেন, ডাক্তার, নার্স এবং যারা করোনা এফেক্টেড মানুষ, তাদের পরিবার, সকলের পাশে আপনারা দাঁড়ান, তাদের সহযোগিতা করুন, তাদের সুবিধা অসুবিধা দেখুন। তারা যেন না ভাবে যে আমরা তাদের পাশে নেই। আমরা তাদেরকে যদি আমরা এই সাহায্যটুকু করতে পারি, এই সহযোগিতা করতে পারি, তারা নিশ্চয়ই ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে আমাদের করোনা থেকে মুক্তি এনে দেবে বলে এটা আমাদের বিশ্বাস। দামি কথা রতনদা বললো যে এই সময় ডাক্তার, স্বাস্থ্যকর্মী, যারা পুলিশে আছে, প্রত্যেককে স্যালুট করা উচিত, বিকজ তারা কিন্তু আজকে এই সময় দাঁড়িয়ে আমাদের মেইন ওয়ারিয়ার, মেইন সোলজার, যারা রাস্তায় নেমে কাজ করেছে। ইভেন জার্নালিস্টদেরকেও অনেক মানে সাধুবাদ জানাই, কারণ তারা রাস্তায় নেমে কাজ করেছে। প্রত্যেকটা সেগমেন্টের মানুষ যারা রাস্তায় নেমে কাজ করেছে তাদেরকে আমাদের নিউজ চ্যানেল সন্দীপ আরেকটা পার্ট হলো পুলিশ আর জার্নালিস্টরা যদি রাস্তায় নেমে না কাজ করতো, যে খবরটা সংগ্রহ করে এনে আমাদের কাছে না এনে দিত, তাহলে আমরা উদ্বুদ্ধ হতাম কি করে? আমাদের প্যানিকিটা যে অনেকটা গেছে সেটা সাংবাদিকদের জন্য। আর পুলিশের কথা বললো, পুলিশের যেভাবে কাজ করে চলেছে সারা রাত জেগে, নানা রকম আবহাওয়ার মধ্যে দিয়ে যেভাবে আমাদের কাজ করে চলেছে, দিদি মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে, আমি তাদের স্যালুট জানাই। একদম, আমরা তাদেরকে স্যালুট জানাই এবং তোমাকেও স্যালুট জানাই এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকেও স্যালুট জানাই তার কাজের জন্য, বিকজ কাজই হচ্ছে মানুষের পরিচয়। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা অনুষ্ঠানটা শেষ করব, বাট বিফোর এন্ডিং দ্য প্রোগ্রাম আমি আমার দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ দেবো, বিকজ তাদের জন্যই আমাদের অনুষ্ঠানটা এরকম সাকসেসফুল হয়েছে এবং ভালো হয়েছে। প্লিজ ডু কিপ ইউর ব্লেসিংস অ্যান্ড লাভ অন মি। এখন আমাকে সবাই বলছে খুব অ্যাক্টরের সঙ্গে খুব ভালো একজন হোস্টও হয়ে গেছো, তো সেটা একটা ভালো ব্যাপার, সবাই গ্রহণ করছে, সবাই ভালোবাসছে, তো সেটা ভালো ব্যাপার হয়েছে আমার জন্য। প্লাস তার সাথে আমি আরেকটা পয়েন্টও বলবো রতনদাকে বলার জন্য, যে দুটো জিনিস, তোমার অবশ্য লকডাউন ছিল না, লকডাউনে তোমাকে প্রত্যেক দিনই বাড়ির থেকে বেরোতে হয়েছে, বাট দুটো জিনিস যদি তুমি বলো আমাদের দর্শকদেরকে, যেটা এই লকডাউন তোমাকে শিখিয়ে দিয়ে গেল, মানে আমাকে যেমন খুব ভালো একজন রাঁধুনি করে দিয়েছে, একজন ভালো হোস্ট করে দিয়েছে, আমি এখন কাপড় কাচা, বাসন মাজা থেকে শুরু করে সবই পাই, মানে কোনো কিছু ব্যাপার না, মানে ইন্ডিপেন্ডেন্ট করে দিয়ে গেছে। ইনফ্যাক্ট আমি বাড়িতে নিজের মা বাবাকে একটু বেশি সময় দিতে পেরেছি, নিজের মধ্যে আরও বেশি স্কিলস ডেভেলপ করতে পেরেছি, ইনফ্যাক্ট পজিটিভ সাইডে গেছে। অ্যান্ড ইনফ্যাক্ট দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আই হ্যাভ নোন দ্য নেচার, আমাদের যে প্রকৃতিকে আমি কাছ থেকে দেখতে পেয়েছি, প্রকৃতিকে আমরা কাছ থেকে ফিল করতে পেরেছি। একটা ভালো কাজ হয়েছে, সেটা হচ্ছে লকডাউনে কিন্তু প্রকৃতি খুব ভালোভাবে আজকে পলিউশন ফ্রি হয়ে গেছে, আজকে এয়ার পলিউশনে কমে গেছে, আমরা দেখেছি ওজোন লেয়ার ডিপ্লিশনটা আবার ঠিক হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং কমে গেছে। তো এইগুলো কিন্তু পজিটিভ সাইড আমি মনে করি, প্রকৃতিও ঠিকঠাক হয়েছে, তো সেটা একটা ভালো জায়গা। তো তুমি বলো যে তুমি যে দুটো জিনিস যেটা তুমি লকডাউনে মানে ফিল করেছো, যেটা তোমার শিখতে পেরেছো বা রিয়েলাইজ করতে পেরেছো, দুটো জিনিস বলো। আমি তোমার সাথে একমত সন্দীপ, যে এই লকডাউন পিরিয়ডে আমরা যেরকম আগে ঘুম থেকে উঠে কোনো মতে বাথরুমে গিয়ে স্নান টান করে বেরিয়ে
ব্রেকফাস্ট খেয়ে আমরা ঘর থেকে বেরিয়ে যেতাম, রাত্রিবেলা ঘরে ঢুকতাম। Right. এখন আমরা লকডাউনের মধ্যে থেকে তোমার সাথে একদম এই ঘরের কাজকর্ম করা, হ্যাঁ, একটু রান্না বান্না করা, নিজের চা বানিয়ে খাওয়া। যেরকম এইখানে Wow. আসার আগে আমি চা বানালাম, চা বানিয়ে বাহ। খেলাম, এইখানে তোমার সাথে বসেছি। এই কাজগুলো আমার অনেকটা আমাদের রপ্ত হয়ে গেছে। ভবিষ্যতে এই ব্যাপারে আমরা সংসারকে সাহায্য করতে পারবো। আর Independent. সংসারের মধ্যে নিজেদের মধ্যে সবচেয়ে বড় কথা, যেটা সংসারের মধ্যে একে অপরের বেশি সময় দিতে পারতো না, এখন সময়ের মধ্যে দিয়ে নিজেদের মধ্যে একটা মানে অনেকটা বেটার রিলেশন গ্রো হয়েছে। বা ছেলে মেয়ের প্রতি বাবা মার যে সময় দেওয়াটা বেশি, ছেলে মেয়ে বাবা মাকে কাজে কর্মে যেতে পেত না, এই সবকিছুর মধ্যে দিয়ে একটা বন্ডিং কিন্তু আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে। ভবিষ্যতে এটা কিন্তু আমরা অনেক কাজে দেবে বলে আমার মনে হয়। একদম একদম দামি কথা, যে বন্ডিং তৈরি হয়ে গেছে এবং ভবিষ্যতে সেটা আমাদের কাজে দেবে। তো আমরা আমাদের অনুষ্ঠান প্রায় শেষের মুখে, বাট শেষ করার আগে আমাদের প্রিয় মানুষ রতনদাকে অসংখ্য ধন্যবাদ আমাকে জয়েন করার জন্য আজকে জাস্ট নিউজ টকিং স্ট্রেট উইথ সন্দীপে। রতনদা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি এবং আমার চ্যানেলের সবাই, যে তুমি আজকে এরকম একটা অনুষ্ঠানে আমাদের সঙ্গে যোগদান করেছো এবং অনেক মনের কথা তুমি বলেছো। আমরা অনেক মনের কথা আজকে শেয়ার করেছি নিজেদের মধ্যে। আর অনুষ্ঠান শেষের আগে আমি যেটা করি, যে আমি বলবো 1 2 3, আর আমরা একসাথে, তুমি আর আমি একসাথে বলবো, উই শ্যাল ওভারকাম। উই শ্যাল ওভারকাম হোয়াট? উই শ্যাল ওভারকাম দিস প্যান্ডেমিক সিনারিও, উই শ্যাল ওভারকাম দিস করোনা ভাইরাস, উই শ্যাল ওভারকাম দিস ইকোনমিক ক্রাইসিস, ফাইন্যান্সিয়াল ডিজাস্টার, উই শ্যাল ওভারকাম দিস negativity, we shall overcome these negative associations around us, and we shall think of a new world where we can stay together, where we can love each other and hold our hand together. That is the thing. আমাদেরকে পরস্পরকে নিয়ে চলতে হবে, পরস্পরকে নিয়ে বাঁচতে হবে। সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা আমার মনে পড়ছে, আপনার এলো এই বিব্রত রহিতে আসে নাহি কেউ অবনী পড়ে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তো এইটা আমাদেরকে মূল মন্ত্র হিসাবে জ্ঞান করে নিয়ে করতে হবে, এগোতে হবে, কারণ আমরা যদি সেটা না ভাবি তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। তো 1 2 3 বলবো, রতনদা তুমি আর আমি একসাথে উই শ্যাল ওভারকাম করে উইল র্যাপ আপ দ্য প্রোগ্রাম। ওকে, 1 2 3, we shall overcome. Yes, that is the positivity I expected from my guest. Thank you so much for joining me at Just News Talking Straight with Sandeep. আবার একটা আমি নতুন এপিসোড নিয়ে আপনাদের সকলের সঙ্গে আসছি, সকলের সামনে আসছি। তো আপনারা ততক্ষণ অপেক্ষা করুন, আমাকে এইভাবে ভালোবাসুন, আর আমি আসছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।